तीनों कृषि कानूनों को रिपील करने का निर्णय लिया है। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আজ সকালে গুরু নানকের জন্মদিনের দিন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, কৃষি আইন প্রত্যাহার করলেন। যদিও আন্দোলনকারীরা বলছেন না, আঁচালে বিশ্বাস নেই, সংসদে আইন প্রত্যাহার করতে হবে, তারপরেই সম্পূর্ণ হবে। ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে বৈঠক চাই, আলোচনা চাই। কি বললেন প্রধানমন্ত্রী, দেখুন। आज मैं आपको, पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में हम तीनों कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। সরাসরি চলে যাব দিল্লিতে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর কাছে। রাজীব, দিল্লির রাজনৈতিক হালচাল কি এই ঘোষণার পর? দেখো, দিল্লির রাজনৈতিক হালচাল খুব স্বাভাবিকভাবেই যদি দেখি যে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যবে থেকে ক্ষমতায় আছেন তবে থেকে এরকম সিদ্ধান্ত তিনি কখনো নেননি, সিদ্ধান্ত প্রত্যাহার করা। আমরা জানি যে কৃষি আইন যেভাবে পাশ হয়েছে সংসদে, সেটিও নজিরবিহীন ঘটনা। তারপরে রাজনৈতিক যে আলোচনা এবং রাজনৈতিক যে বাধা, রাজনৈতিক আন্দোলন, প্রত্যেকটা বিষয় কিন্তু কৃষি আইনকে কেন্দ্র করেছিল এবং বিরোধীরা কৃষি আইনকে কালা কানুন, ড্রাকোনিয়ান আইন নাম দিয়েছিল। তারপরে সরকার সব রকম চেষ্টা চালিয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা, তিনি কিন্তু প্রথম থেকে এই আইনের পেছনে পড়ে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এই আইনের প্রত্যাহারের দাবি জানিয়ে যাচ্ছেন এবং কয়েকটি রাজ্যে, পশ্চিমবঙ্গ সহ অবশ্যই কয়েকটি রাজ্যে বিজেপির যে শোচনীয় পরাজয় হয়েছে, তারপর মোদী সরকারের এই আইনকে প্রত্যাহারের সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিক মহল, দিল্লির রাজধানীর রাজনৈতিক মহল মনে করছে যে এটি নরেন্দ্র মোদী সরকারের যে ব্যর্থতা সামনে নিয়ে এলো, তার কারণ তারা সব পক্ষকে সামনে নিয়ে সঙ্গে নিয়ে এই আইন পাশ করেনি এবং এক প্রকার জোর করে সংসদে এই আইন পাশ করা হয়েছিল। তারপর এই আইন প্রত্যাহার করতে তারা বাধ্য হলো, সেটা শুধুমাত্র বিরোধীদের চাপে। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই আইন প্রধানমন্ত্রী প্রত্যাহার ঘোষণা করার সময়ই বলেছেন যে আইন আনা হয়েছিল কৃষকদের স্বার্থে এবং কৃষকরাই এবং কৃষি বিজ্ঞানীদের পরামর্শে এই আইন আনা হয়েছিল। কিন্তু কিছু কৃষক সেই বিষয়টি মানতে চাননি, এই যুক্তি মানতে চাননি, তারা বুঝতে পারেননি, তাদের বোঝাতে ব্যর্থ হয়েছে সরকার। সেই কারণেই এই আইন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই যুক্তি পাল্টা যুক্তি থাকছে। এর মধ্যে তাৎপর্যপূর্ণভাবে ভীষণ উল্লেখযোগ্য বিষয়, তা হলো আন্দোলনকারী কৃষকরা এখনই আন্দোলন থেকে সরে যাচ্ছেন না। আমরা জানি সুপ্রিম কোর্ট এর আগে এই 3টি আইন কার্যকর করতে নিষেধ করেছিল সরকারকে। এই আইন 3টি পাশ হয়ে গেলেও সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু তা লাগু হয়নি। এখন সুপ্রিম কোর্ট বলেছিল কৃষকদের তারপরে ওখান থেকে সরে যেতে, তারপরেও কৃষকরা সেখানে বসে রয়েছেন। রাস্তা খুলে দিতে বলা হয়েছিল, রাস্তা খুলে দেওয়া হয়েছে গাজীপুর বর্ডারে, কিন্তু তারপরে আইন প্রত্যাহার করে নেওয়ার মতো ঘটনা কেন ঘটলো? এবং এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে 2024-এ নরেন্দ্র মোদী সরকার আবার ক্ষমতায় ফিরে আসতে চাইছে, খুব স্বাভাবিকভাবেই সেটা চাইবে এবং সেই কারণেই তার পথ পরিষ্কার করার জন্য এই কৃষি আইনে হাত দেওয়া হলো, যে আইন নরেন্দ্র মোদী সরকার এবং তার সরকারের সমস্ত মন্ত্রী, তার দলের কিছুক্ষণের মধ্যেই আসছি তোমার কাছে আবারও। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সম্বিত পাল। সম্বিত, কৃষি আইন প্রত্যাহার করে নিলেন, নিজে মুখে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। নোটবন্দি, জিএসটি, এই সমস্ত কিছু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীরা যেভাবে আন্দোলন করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নট নরণচরণ, কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মুখে প্রত্যাহারের কথা ঘোষণা করলেন। কি বলবেন সম্বিত? আমরা কথা বলবো রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করলেন আন্দোলন প্রত্যাহার করে ফিরে যেতে। নরেন্দ্র মোদী, मैं आज
अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, आज गुरु पर्व का पवित्र दिन है। अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे, अपने परिवार के बीच लौटे। आइए एक नई शुरुआत करते हैं, नए सिरे से आगे बढ़ते हैं। আরো একবার আমরা কথা বলার চেষ্টা করব রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন সম্বিত পাল, রাজনৈতিক বিশ্লেষক। সম্বিত, যেটা বলছিলাম তখন তার আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে জিএসটি, নোটবন্দি এই সব নিয়ে উত্তাল হয়েছিল দেশ, বিরোধীরা আন্দোলনে উত্তাল করেছিল, উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনীতি, কিন্তু এক পাও সরাতে পারেনি নরেন্দ্র মোদীকে। আজকে নরেন্দ্র মোদী নিজে মুখে ঘোষণা করলেন কৃষি আইন প্রত্যাহারের কথা। কি বলবেন? এটা একদমই কৃষকদের আন্দোলনের জয়। এই আন্দোলন কৃষকদের দ্বারাই সংগঠিত হয়েছিল। এত মাস ধরে, প্রায় 1 বছরের উপর হয়ে গেল তারা এই আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং সত্যাগ্রহের মতো আন্দোলন চলেছে। সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু খুব সক্রিয়ভাবে ভূমিকা নিতে পারেনি। তারা বিরোধী দলগুলো সমর্থন জানিয়েছেন, নেতা নেত্রীরা গিয়েছেন ঠিকই, কিন্তু কৃষকরাই আন্দোলনে অনড় ছিলেন এবং এটা তাদেরই জয়। এবং দেখুন, যদি আপনি খুব রাজনৈতিক ভাবে এটা দেখার চেষ্টা করেন তাহলে দেখতে হবে যে সামনে পাঞ্জাব ইলেকশন রয়েছে, উত্তরপ্রদেশ ইলেকশন রয়েছে এবং আজকে নানক জয়ন্তী। সেই দিনে এই ঘোষণা, তার যে ইমোশনাল অ্যাপিল, সেটাই আমাকে খুব অবাক করছে। প্রধানমন্ত্রী এত কৌশলগত ভাবে এমন ভাবে একটি অবস্থান নিলেন, সেটা কিন্তু সেই সেন্টিমেন্টাল অ্যাপিলটা তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন যে হেরেও না হেরে যেতে পারি যাতে সেই চেষ্টা প্রধানমন্ত্রী করলেন বলেই আমার ধারণা। এবং এর রিপারকাশনস কি হবে সেটা দেখার, কিন্তু তার থেকেও বড় কথা যে এটা কৃষকরা এত মাস ধরে যে আন্দোলন চালিয়ে গেলেন, রোদে জলে বসে থেকে বা রাজপথে বসে থেকে যে আন্দোলন চালিয়ে গেলেন, এবং তাকে ভাঙার তো কম চেষ্টা হয়নি। সেটাকে ভাঙার, এই আন্দোলন ভাঙার বহুভাবে চেষ্টা হয়েছে, কিন্তু তবু কৃষকরা অনড় থেকেছেন এবং 1 বছর লেগে গেল এই ত্রুটি বুঝতে। সেটাও একটা আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু প্রথমে আমরা যখন দেখেছিলাম যে তারা অনড় ছিলেন, কিছুতেই তারা দমবার পাত্র ছিলেন না, সরকার কোনোভাবেই কিছু হতে রাজি ছিল না। এই আইন কতটা ভালো সেই নিয়ে প্রচার হয়েছে সারা দেশ জুড়ে। আজকে 1 বছর পরে কি কারণে মোদী সরকার পিছু হটলো, সেটা তো ভাবার অবশ্যই কারণ আছে এবং খুব সাদা চোখে দেখতে গেলে নির্বাচনী এর কারণ। ধন্যবাদ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন একটি দিন বেছে নিলেন, গুরু নানকের জন্মদিনের দিন। পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের বাসিন্দা কৃষকদের বড় অংশ ছিলেন আন্দোলনকারীদের মধ্যে। তাদের শিখ এবং জাট জনগোষ্ঠীর সংখ্যা অনেক। আগামী বছরের গোড়াতেই ওই পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। বিশ্লেষকরা তাই এই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন এবং তারা বলছেন না আঁচালে বিশ্বাস নেই। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন না আঁচালে বিশ্বাস নেই, একদম সংসদে প্রত্যাহার করতে হবে। এটা বলছেন হান্নান মোল্লা, বলছেন রাকেশ টিকায়ত। ये घोषणा को हम स्वागत करता हूं, मगर ये जो घोषणा जब तक पार्लियामेंट सेशन में इसका विथड्रॉ नहीं होगा तब तक ये प्रोसेस संपूर्ण नहीं होंगे, तब तक हम इंतजार करेंगे। और दूसरी बात है, इसमें हमारा किसान का जो समस्या हल नहीं हो रहा है। ये कानून आया था, ये हमके नया प्रॉब्लम के रूप में, जो 20 साल पुराना जो आंदोलन है मिनिमम सपोर्ट प्राइस एक्ट के लिए स्वामीनाथन के मुताबिक, वो आइन जब तक पास नहीं होगा किसान के कोई फायदा होने वाला नहीं है। इसके लिए हमारा आंदोलन जारी है, जारी रहेगा। 26 नवंबर हम आंदोलन के 1 साल पूरा होगा। पूरा देश में लाखों किसान रास्ता में उतरेगा इस दाबी में। हमें किसान को गुंडा कहा गया, किसान को उग्रवादी कहा गया, किसान को आंदोलन जीवी कहा गया और कुछ गोदी मीडिया के मित्र भी मोदी सरकार के इस प्रचार में शामिल हो गए। 700 से अधिक
किसानों को आत्महत्या के लिए मजबूर किया गया और लखीमपुर खीरी में तो देश के गृह राज्य मंत्री के बेटे और उनके सहयोगियों ने किसानों को अपनी जीपों के टायरों के नीचे रौंद दिया। पर मोदी सरकार ने आज अपना अपराध स्वीकार किया है। अब बारी है किसानों के साथ, मजदूरों के साथ, मेहनत कशों के साथ, इस देश का पेट पालने वाले लोगों के साथ मिलकर अपराध की सजा तय करने की, जो देश की जनता हर हाल में तय करेगी। जनता को अब एक अचूक अस्त्र मिल गया है सरकार को परास्त करने का। जितना श्रेय हमारे किसानों के आंदोलन को जाता है, हमारे किसान भाइयों को जाता है, वहां मोदी सरकार का 5 राज्यों में पंजाब से उत्तर प्रदेश तक हारने के डर को भी जाता है। अब जनता समझ गई है, इसीलिए मैंने कहा कि भाजपा की हार के आगे ही देश की जीत है। पिछले 7 सालों से लगातार मोदी जी और उनके मित्रों ने किसानों का दमन किया। सरकार में आते ही प्रधानमंत्री मोदी जी ने किसान को दिए जाने वाला बोनस बंद कर दिया। प्रांतों को कहा, अगर बोनस दोगे तो न्यूनतम समर्थन मूल्य पर खरीद नहीं होगी। मैं फिर याद कराऊं, पिछले 7 सालों में किसानों के जो उचित मुआवजा अधिकार कानून जो कांग्रेस लाई थी, उसे खत्म करने का षड्यंत्र किया गया। जब उन अध्यादेशों के खिलाफ समूचे विपक्ष राहुल गांधी जी के नेतृत्व में रामलीला ग्राउंड से खेत खलिहान तक लड़ा, तो वो अध्यादेश वापस लेना पड़ा। सुप्रीम कोर्ट में शपथ पत्र दिया कि लागत पर 50% मुनाफा देने का वादा करके सत्ता में आए मोदी जी ने कहा कि लागत पर 50% मुनाफा कभी दिया नहीं जा सकता। प्रधानमंत्री फसल बीमा योजना को प्राइवेट बीमा कंपनी मुनाफा योजना बनाया और 27,000 करोड़ का मुनाफा चंद मुट्ठी भर बीमा कंपनियों को कमवाया। कृषि की लागत 25,000 रुपया हेक्टेयर बढ़ा दी। खेती पर टैक्स लगाकर, खाद पर टैक्स लगाकर, कीटनाशक दवाई पर टैक्स लगाकर, ट्रैक्टर पर टैक्स लगाकर, खेती के उपकरणों पर टैक्स लगाकर और डीजल पर 3 रुपया 56 पैसे से टैक्स 28 रुपया प्रति लीटर बढ़ाकर। हम तीनों कृषि कानूनों को रिपील करने का निर्णय लिया है। এই মুহূর্তের সবথেকে বড় খবর, 3 কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে এখন চলছে রাজনৈতিক চাপানুতোর তরজা। আর অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। উদয়নদা, একটা বিষয়, সেটা হচ্ছে যে জিএসটি হোক, নোটবন্দি হোক, সেই সময়ও নির্বাচন ছিল, বিরোধীদের তীব্র আন্দোলন ছিল, নরেন্দ্র মোদীকে সরানো যায়নি, নড়ানো যায়নি। আজকে কৃষি আইন প্রত্যাহার জানিয়ে আগুন জ্বলেছে দিল্লিতে। সেই কৃষি আইন প্রত্যাহার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে কি রহস্য দেখছেন আপনি? এর মধ্যে রহস্য কিছু নেই। সামনে উত্তরপ্রদেশের নির্বাচন আছে, পাঞ্জাবের নির্বাচন আছে, ফলে এই পশ্চিম উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের তো গোটাটাই এইখানে একটা বড় ইম্প্যাক্ট পড়বে কৃষক আন্দোলনের। সেই জন্য পিছু হটলো কেন্দ্রীয় সরকার, কিন্তু এটা তো অলরেডি একটা সুপ্রিম কোর্টের স্টে অর্ডার পড়েই গেছিল। ফলে এটার মধ্যে নতুনত্ব বা চমকের কিছু নেই। আর আপনি যে কথাগুলো বললেন নোটবন্দি বা জিএসটি, তাই নিয়ে তো সর্বভারতীয় স্তরে এরকম গণ আন্দোলন গড়ে ওঠেনি, বরঞ্চ আমরা নোটবন্দির সিদ্ধান্ত মেনে নিতে খানিকটা বাধ্য হয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে তো তার অবকাশ নেই। এক্ষেত্রে 600 উপর কৃষক প্রাণ হারিয়েছেন এবং তা সত্ত্বেও তারা একটা সত্যাগ্রহ চালিয়েছেন, অহিংস আন্দোলন চালিয়ে গেছেন ক্রমাগতভাবে, এবং এখনো তারা সেই আন্দোলন চালাচ্ছেন। ফলে তার একটা বড় ইম্প্যাক্ট পড়তে বাধ্য জাতীয় রাজনীতিতে,
এবং এটা মনে করার কোনো কারণ নেই যে এই যে উইথড্রয়ালটা হলো, এই উইথড্রয়ালটাতে বিজেপির এই রাজ্যগুলোতে কিছু লাভ হবে। একেবারে এইখান থেকে বিরোধীরা বলছে যে প্রত্যাহার করে মোদি, আপনিও বললেন যে লক্ষ্য হচ্ছে উত্তরপ্রদেশ বা পাঞ্জাব নির্বাচন, কিন্তু এই যে ঝুঁকলেন আন্দোলনের কাছে যে ঝুঁকলেন, বিরোধীরা বলছে এটাতে মোদিরই ক্ষতি, বিরোধীদের লাভ। আপনাকে একটা কথা বলছি, যখন বঙ্গভঙ্গ আইন জারি করেছিলেন লর্ড কার্জন, হ্যাঁ, সেই সময় যে আন্দোলন হয়েছিল বঙ্গপ্রদেশে, মানে আমাদের এই দুটো মানে তখন তো অবিভক্ত বাংলা, তারপরে সেই আন্দোলনের কাছে ঝুঁকতে বাধ্য হয়েছিলেন লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এবং সেইটাই কিন্তু প্রথম ব্রিটিশ গভর্নমেন্টের ডিফিট। এবং তারপরে আপনি দেখুন সারা দেশ জুড়ে তারপরে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে নতুন আন্দোলনের শক্তি সঞ্চারিত হলো। ফলে যখন গভর্নমেন্ট এত বড় একটা সিদ্ধান্ত থেকে সরে এলো, তখন এটা মনে করার কারণ নেই যে এটা সরকারের কোনো লাভ হলো, বরঞ্চ বিরোধীরা কিন্তু শক্তি পেলেন যে এই সরকারের একটা সিদ্ধান্তকে পিছু হটানো যায়। ধন্যবাদ। এবং পুরোটাই সংসদীয় পথে। ধন্যবাদ। পুরোটাই সংসদীয় পথে বিরোধীরা আন্দোলন করে আজকে নরেন্দ্র মোদী বাধ্য হলেন প্রত্যাহার করতে ৩ কৃষি আইন, এবং এতেই বিরোধীরা আরো বেশি শক্তি পাবে, এরকমটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সৌগত রায়ও বলেছিলেন ইস্যুর কোনো অভাব হবে না, বিরোধীরা আরো শক্তিশালী হবে এই প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে। সৌগত রায়ের বক্তব্য শোনাবো। সারা দেশে, বিশেষ করে উত্তর ভারতে কৃষক বিরোধী হাওয়া একটা উঠছিল। মোদি নিজের গদি বাঁচানোর তাগিদে অবশেষে নত হয়েছেন। এরপর একতরফা ভাবে কোনো পদক্ষেপ নেবার আগে প্রধানমন্ত্রী 10 বার ভাববেন। লেনিন বলেছিলেন 2 steps ফরওয়ার্ড 1 step ব্যাকওয়ার্ড, কিন্তু এটা 2 steps ব্যাকওয়ার্ডই হলো। বিজেপি পিছিয়ে গেল, এই নিয়ে ওরা অনেক প্রচার করেছিল। ওদের মন্ত্রীদের কথা উত্তর ভারতে কৃষি প্রধান অঞ্চলে কেউ শুনছিলেন না। সেই হারটা আরো উত্তরপ্রদেশ নির্বাচনে যাতে সার্বিক না হয়, সেই জন্য নরেন্দ্র মোদী বাধ্য হলেন এই পদক্ষেপ নিতে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আন্তরিক অভিনন্দন জানালেন কৃষকদের। তিনি বললেন কৃষকরা নিরন্তর লড়াই চালিয়ে গেছেন, এটা কৃষকদের জয়। এই লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা। বিজেপির অত্যাচারের বিরুদ্ধে কৃষকরা নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করলেন। हम तीनों कृषि कानूनों को रिपील करने का निर्णय लिया है।